ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আগের ক্লাসে আমরা পড়েছি পাবলিক ফাইন্যান্স এবং বাজেটের সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা পড়ব ডিফারেন্স টাইপস অফ মানি সম্পর্কে। সরকারের কাছে বিভিন্ন উপায়ে অর্থ সংরক্ষণ করে থাকে, সেগুলি হলো M0, M1, M2, M3 আর M4। M0 মানে বলতে বোঝায় জনগণের বা বাজারের মধ্যে প্রবাহিত মুদ্রা প্লাস আরবিআই এর কাছে থাকা ব্যাংকের সঞ্চিত মুদ্রা প্লাস আরবিআই এর অন্যান্য ডিপোজিট মানি সমষ্টিকে M0 মানি বলা হয়। একে হাই পাওয়ার মানিও বলা হয়ে থাকে। পর M1 মানি জনগণের কাছে থাকা অর্থ, ব্যাংকে থাকা সেভিং অ্যাকাউন্টের অর্থ এবং ব্যাংকে থাকা কারেন্ট অ্যাকাউন্টের অর্থ সমষ্টিকে বলা হয় M1 মানি। এই মানি আমরা যে কোনো সময়ে বের করে নিতে পারি, সেই জন্য একে এমার্জেন্সি মানিও বলা হয়ে থাকে। নেক্সট M2 মানি। M2 মানির মধ্যে পড়ে M1 মানি প্লাস পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টের মানির সমষ্টিকে M2 মানি বলা হয়। M1 এবং M2 মানিকে ন্যারো মানি বলা হয়, কারণ এই মানির সংখ্যা খুবই স্বল্প পরিমাণে থাকে, তাই একে ন্যারো মানি বলা হয়। 3 মানি হলো M1 প্লাস যে কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যে অর্থ, তার সমষ্টিকে M3 মানি বলা হয়। নেক্সট M4 মানি হলো M3 প্লাস পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের যে অর্থ থাকে, সেই দুটো সমষ্টিকে বলা হয় M4 মানি। এই M4 মানিকে বলা হয় ব্রড মানি, কারণ এই মানিটা পরিমাণ সবচাইতে বেশি, সেই জন্য একে ব্রড মানি বলা হয় থাকে। এবার আমরা সরকারের M1, M2, M3, M4 মানিকে একটি ব্যক্তির সঙ্গে তুলনা করে তার ক্যালকুলেশন বুঝবো। আমরা ধরি একটি ব্যক্তির কাছে 100 টাকা আছে এবং SBI এ তার সেভিং অ্যাকাউন্টে আছে 50 টাকা। ব্যাংক অফ ইন্ডিয়ায় তার ফিক্সড ডিপোজিটে আছে 200 টাকা, পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টে আছে 150 টাকা, SBI এর ফিক্সড ডিপোজিটে আছে 500 টাকা এবং পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আছে 1000 টাকা। যদি আমরা ওই ব্যক্তির M1 মানি বের করতে যাই, তাহলে M1 মানি হচ্ছে জনগণের কাছে থাকা মানি, অর্থাৎ এখানে এক ব্যক্তির কাছে আছে 100 টাকা, তাহলে 100 টাকা প্লাস সেভিং অ্যাকাউন্টের মানি। এখানে SBI এর সেভিং অ্যাকাউন্টে কত আছে 50 টাকা, আর পোস্ট অফিসের, এখানে আমরা পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্ট ধরি না, প্লাস পোস্ট অফিস বাদে অন্যান্য ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট মানি। তো অন্যান্য ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের মানি এখানে দেওয়া নয়, তাহলে 0। অর্থাৎ এই ব্যক্তির কাছে M1 মানি আছে 150 টাকা। নেক্সট M2 মানি। M2 মানি M1 আমরা বের করলাম 150 প্লাস পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টের মানি। পোস্ট অফিসের সেভিং অ্যাকাউন্টের মানি আছে 150 টাকা, তাহলে 150 প্লাস 150 মানে M2 মানি আছে এই ব্যক্তির কাছে 300 টাকা। M3 মানি। M3 মানিতে প্রথমে আমরা M1 মানি বের করি, যেটা হচ্ছে 100 টাকা এবং অন্যান্য ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মানি। তো অন্যান্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট কত আছে, একটা আছে SBI আর একটা আছে ব্যাংক অফ ইন্ডিয়ায়, মানে 200 প্লাস 500 মানে 850 টাকা। তাহলে এর M3 মানি আছে 850 টাকা। M3 মানে 850 টাকা, তার সঙ্গে আমাদেরকে যুক্ত করতে হবে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট মানে 1000 টাকা। তাহলে এই ব্যক্তির কাছে M4 মানি আছে 1850 টাকা। তো এইভাবেই সরকারের কাছে কোন অর্থটা কত আছে, এভাবেই ক্যালকুলেশন করা হয়। নেক্সট আমরা পড়বো লিকুইডিটি সম্পর্কে। লিকুইডিটি হলো কোনো অর্থ দিয়ে খুব সহজে অন্যান্য দ্রব্য কেনা যায়, সেই অর্থকে লিকুইডিটি বা তরলতা বলে। যে অর্থ দিয়ে আমরা সহজেই কোনো দ্রব্য কিনতে পারবো, সেই অর্থকেই লিকুইডিটি বলা হয়। ক্যাশের লিকুইডিটি সবচাইতে বেশি, কারণ ক্যাশের আমরা যে কোনো টাইমে যে কোনো দ্রব্য কিনতে পারি ক্যাশের দ্বারা। তারপরে আমরা ব্যাংকের লিকুইডিটি দেখি, তারপরে গোল্ড, এবং সবকথেকে কম লিকুইডিটি দেখলে আমরা জমির। একইভাবে যদি আমরা বিভিন্ন ধরনের যে মানি দেখলাম তার যদি লিকুইডিটি দেখি, তাহলে M1 মানি লিকুইডিটি সবচাইতে বেশি, কারণ M1 মানি আমরা যে কোনো টাইমে আমরা ব্যাংক থেকে বের করে নিতে পারি। তারপরে M2তে ফিক্সড ডিপোজিট চলে আসে, একটু সময় সাপেক্ষ হয়। তারপরে M3, তারপরে M4। যদি আমরা মানির পরিমাণ দেখি, তাহলে M4 মানি হচ্ছে সবচাইতে বেশি পরিমাণে থাকে আর M1 মানি সবচাইতে কম পরিমাণে থাকে। SEZ বা স্পেশাল ইকোনমিক্যাল জোন। ভারতের কোনো রাজ্যে বা অঙ্গরাজ্যে কোম্পানি স্থাপন করলে সেখানকার সরকারকে 30% ট্যাক্স দিতে হয়, কিন্তু কোনো সরকার তার রাজ্যের কোনো এলাকাকে কোম্পানি খোলার জন্য ট্যাক্স ফ্রি করে দেয়, সেই স্থানকে SEZ বলা হয়। সরকার সেই জায়গা থেকে ট্যাক্স ফ্রি করে দিলেও সেখানকার থেকে সরকার বিভিন্ন ধরনের আয় হয়ে থাকে, যেমন ইলেকট্রিক বিলের ফলে আয়, ট্রান্সপোর্টেশনের ফলে আয়, সেখানকার ব্যক্তির জীবিকা রোজগার বাড়ে। এরকম SEZ বা স্পেশাল ইকোনমিক্যাল জোন ঘোষণা করা হয়েছিল হরিয়ানাকে, দিল্লির নয়ডা সেক্টরকে, ইন্দোর, জব্বলপুর ইত্যাদি স্থানকে স্পেশাল ইকোনমিক্যাল জোনের মধ্যে পড়ে। এর অর্থনীতি উন্নতি এবং জনগণের কল্যাণের কারণে ফ্যাক্টরি প্রয়োজন হয়, তাতে বেকারত্ব সংখ্যা কমে যায়। এরকম পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে টাটার একটি ন্যানো কোম্পানির কারখানা খোলার পরিকল্পনা করেছিল, কিন্তু নন্দীগ্রামের কৃষক বিদ্রোহ হয়ে যায় এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনশনে বসে, ফলে টাটা কোম্পানি ফ্যাক্টরি তার গুজরাটে নিয়ে চলে যায়। টাটা কোম্পানি গুজরাটে গিয়ে ওপেন করলে সেখানকার গুজরাটের ইকোনমি অনেক ডেভেলপমেন্ট হয়, কিন্তু বর্তমানে এই SEZ এর কনসেপ্টকে কাজে লাগিয়ে IGST চালু করা হয়েছে। পরের ক্লাসে আমরা GST সম্পর্কে পড়ব, তখন আমরা জানবো IGST কি। এই SEZ এর মতনই আমরা FTZ বা বন্দরকে ফ্রি ট্রেড জোন ঘোষণা করতে পারি।
বিভিন্ন দেশের সঙ্গে আমদানি বা রপ্তানির জন্য সমুদ্রপথে বন্দরের মাধ্যমে। এই আমদানি রপ্তানি করার জন্য সরকারকে দিতে হয় কাস্টম ডিউটি ট্যাক্স। যে বন্দরের আমদানি রপ্তানি করার জন্য কোনো ট্যাক্স লাগে না, সেই বন্দরকেই বলা হয় ফ্রি ট্রেড জোন। এই বন্দরে আমদানি করার জন্য কোনো ট্যাক্স না লাগলেও সেখানকার ব্যক্তির রোজগার বাড়ে, ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা বৃদ্ধি পায় এবং সেই বন্দর আরও উন্নতি হয়। যেমন গুজরাটের কান্ডেলা বন্দর, যার এখন নাম দীনদয়াল উপাধ্যায় বন্দর, তাকে এফটিজেড বা ফ্রি ট্রেড জোন ঘোষণা করা হয়েছিল। পশ্চিমবঙ্গের বেকারত্ব ভয়াবহভাবে বেড়েছে। সরকারকে এই বেকারত্ব কমানোর জন্য পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর, হলদিয়া বন্দরকে ফ্রি ট্রেড জোন ঘোষণা করে দেওয়া উচিত, যাতে করে বিদেশি কোম্পানি অন্য বন্দরের তুলনায় হলদিয়া কিংবা কলকাতা বন্দরকে এসে তাদের মাল রপ্তানি করে, আমদানি করে। এর ফলে সরকারের কোনো ট্যাক্স না পেলেও সেখানে ব্যক্তিদের রোজগার পাবে এবং সরকারের অন্যান্য ট্রান্সপোর্টেশন ব্যবস্থার ফলে আয় হবে, ইলেকট্রিক বিলের জন্য আয় হবে এবং অন্যান্য আয় হতে পারে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।